রহমানুর রহিম। রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল মজুমদার, রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি আজকে হিসাব বিজ্ঞানের উপরে তোমাদেরকে একটা ক্লাস নিব। হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব। প্রথম অধ্যায়ে মূলত একটা তাত্ত্বিক অধ্যায় বা থিওরিক্যাল। এই অধ্যায়ের মাধ্যমে তুমি হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে পারবে, হিসাব বিজ্ঞানের ধারণাগুলো পাবে এবং হিসাব বিজ্ঞানের উৎপত্তি, ক্রমবিকাশ, কে হিসাব বিজ্ঞানের জনক ইত্যাদি তুমি তথ্য পাবে। আজকে আমি আমার এই ক্লাসটি প্রজেক্টরের মাধ্যমে দেখাবো। এখন প্রজেক্টরে নিয়ে যাচ্ছি, প্রজেক্টরের মাধ্যমে তোমরা ক্লাসটা উপভোগ করবে। সবাইকে স্বাগতম। আজকের পাঠে তোমরা যা যা শিখবে তা বলে রাখি। আজকে হিসাব বিজ্ঞান একটা ধারণা পাবে, হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের জনক ইত্যাদি তথ্যগুলো পাবে। তাছাড়া হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আজকে তোমরা ব্যাখ্যা করতে পারবে। হিসাব তথ্যের ব্যবহারকারী কারা তা তোমরা জানতে পারবে। এছাড়া হিসাব রক্ষণের মূলনীতি দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেম ব্যাখ্যা করতে পারবে। তো আমরা শুরু করি। প্রথম হিসাব বিজ্ঞানের পরিচিতিটা দেই। এই যে ছবিটা এখানে দেখা যাইতেছে, এটা কার ছবি জানো? এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক বা অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিউলির ছবি। হিসাব বিজ্ঞান একটা সংজ্ঞা এখানে দেয়া আছে, লক্ষ্য করো। এখানে বলা আছে হিসাব যে শাস্ত্র পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের খাতায় সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং একটি নির্দিষ্ট সময় শেষে সঠিক ফলাফল নিরূপণ করা যায়, তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। লক্ষ্য করো, এখানে বলা হয়েছে আর্থিক কার্যাবলী। আর্থিক কার্যাবলী বলতে একটা কারবারি প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে বোঝায়, আর সেগুলো লিপিবদ্ধ করা অর্থাৎ লিখে রাখা হয়, হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিখে রাখা হয় এবং একটি নির্দিষ্ট সময় শেষে অর্থাৎ এক বছরান্তে একটা কারবারে কি লাভ হইলো না লোকসান হলো, এইটার একটা ফলাফল নিরূপণ করা যায়। আর এই সমগ্র বিষয়টা কি বলা হয়? হিসাব বিজ্ঞান। আর হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলোকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে লিপিবদ্ধ করা, অর্থাৎ লেনদেনগুলোকে চিহ্নিত করে এগুলোকে প্রথমে জাবেদাভুক্ত করা, তারপরে এগুলাকে শ্রেণীবদ্ধ করা অর্থাৎ খতিয়ানে অন্তর্ভুক্ত করা, তারপরে খতিয়ানের হিসাবগুলো ঠিক আছে কিনা এগুলোর জন্য রেয়ামিল প্রস্তুত করা, রেয়ামিলের পরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। এভাবে করে বিভিন্ন ধাপগুলো অতিক্রম করতে হয়। তার পরবর্তীতে একটা বছরের শেষে ওই যে ফলাফলটা নিরূপণ করা যায় এবং ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অর্থাৎ সম্পদ ও দায়ের পরিমাণ জানা যায়। লক্ষ্য করো, এখানে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের কথা বলা আছে। হিসাব বিজ্ঞান 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিউলি নামে একজন ইতালীয় গণিতবিদ, তিনি একটা বই লেখেন। বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। এই বইটার মধ্যে তিনি হিসাব রক্ষণের মূল নীতি মানে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম ব্যাখ্যা করেছেন। এই ডাবল এন্ট্রি সিস্টেমটা কি? ডাবল এন্ট্রি সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা লেনদেনের বা প্রত্যেকটা হিসাবের দুইটা পক্ষ থাকবে। এই দুইটা পক্ষ, একটা পক্ষ ডেবিট হবে বা গ্রহীতা হবে, আর একটা পক্ষ হবে ক্রেডিট বা দাতা। আর এই ডেবিট ক্রেডিটের মাধ্যমে প্রত্যেকটা লেনদেন চিহ্নিত হবে। মনে করো একজনকে কর্মচারীকে বেতন প্রদান করা হলো। এখন তোমরা মনে করবে যে এটা একটা ব্যয়। একতরফা দাখিলা যদি আমরা, যেটা আগে আমরা গণিতে যেই জিনিসটা আমরা আগে জানতাম গণিত বিষয়ে, এটাকে আমরা মনে করো এটা একটা ব্যয় হিসাবে ধরা হতো। এখন এই হিসাব বিজ্ঞানে কি হয়েছে, এই 1494 সালে লুকা পেসিউলি যে বিষয়টা আবিষ্কার করেছেন, সেই বিষয়টা হচ্ছে তোমার এই দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ গ্রহণ করবে আর একটা পক্ষ প্রদান করবে, অথবা এগুলো হিসাবের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। আর এটা হচ্ছে তোমার মনে করি যে বেতনের উদাহরণটা দিতেছিলাম, বেতন প্রদান করার ফলে ব্যবসায়িক কারবারি প্রতিষ্ঠানে নগদ টাকা হ্রাস পায়, আর বেতন প্রদান একটা ব্যয় হিসাব। এখানে দুইটা হিসাবকে এখানে ধরা হয়েছে, দুইটা পক্ষ হিসাবে ধরা হয়েছে। বেতন হিসাবটাকে এখানে ডেবিট করা হয়েছে এবং
নগদান হিসাবটাকে ক্রেডিট করা হয়েছে। তো এইভাবে করে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ বিবেচনা করেই একটা লেনদেন লিপিবদ্ধ করা হয়। আর এখন দেখো হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। হিসাব তথ্যের দুই ধরনের ব্যবহারকারী রয়েছে। একটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ ব্যবহারকারী, বা যেটা প্রতিষ্ঠানের ভিতরে প্রতিষ্ঠানের লাভ লোকসানে যাদের হস্তক্ষেপ থাকে, যেমন মালিক এবং ব্যবস্থাপক। আর আরেকটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। হিসাব রক্ষণের এই যে হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো বাহিরের যারা আছে তারাও ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে। এর মধ্যে আছে ঋণ প্রদানকারী, যারা কারবার প্রতিষ্ঠানকে ঋণ দেয়। সরকার আছে, তারপর পাওনাদার আছে, কর্মকর্তা কর্মচারীরাও হিসাব তথ্যের ব্যবহারকারী। কর্মকর্তা কর্মচারীরা যদিও প্রতিষ্ঠানের ভিতরে থাকে, তারপরেও তারা কি হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী, কারণ তারা ব্যবসায়ের লাভ ক্ষতিতে তাদের কোনো কিছু যায় আসে না। তারা ব্যবসায়ের লাভ ক্ষতি নিয়ে তারা চিন্তা করে, তারা মূলত একটা নির্দিষ্ট কাজ তারা পরিচালনা করে। আর যারা পাওনাদার আছে তারা ব্যবসায় তার কাছে আমরা বাকিতে ক্রয় করার ফলে এই পাওনাদার সৃষ্টি হয়েছে। এখন এই পাওনাদারও আমাদের কাছ থেকে টাকা পাবে, এই কারণে তারা হিসাব তথ্য ব্যবহার করতে পারে। তাছাড়া সরকার আছে, সরকার একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লোকসানের উপর কর ধার্য করে, বছরান্তে কর দিতে হয়। সেই কারণেও সরকার এটা যাচাই করে যে হিসাব তথ্য ঠিক আছে কিনা। ঋণ প্রদানকারী, যারা ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ প্রদান করবে, তারা দেখে যে হিসাব একটা ব্যবসায় কি লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। আর যদি লোকসান হয় তখন কিন্তু কেউ ঋণ প্রদান করতে চাইবে না। এই হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী ছিলাম। এখন দেখো, হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় না। মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ ও পরিবেশেরও যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেই দিকটিতেও অবদান রাখে। যেমন জলবায়ু দূষণ রোধে, শিল্প কলকারখানা থেকে নির্গত ধোঁয়া রোধে, পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা, গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করা ইত্যাদি খাতে অর্থ ব্যয় করে তারা যথাযথ হিসাব রাখতে হয়। এগুলোর জন্য কিন্তু যথাযথ হিসাব রাখতে হয়। এখন দেখো, হিসাব বিজ্ঞানের কিছু দায়বদ্ধতা রয়েছে। মূল্যবোধ ও জবাবদিহিতার জন্য হিসাব বিজ্ঞানের ভূমিকা রয়েছে। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা দেখো। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রবৃত্তির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করে এবং ভালোটিকে গ্রহণ করতে পারে এবং মন্দটিকে বর্জন করতে পারে। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান কীভাবে ভূমিকা রাখে দেখো। সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব বিজ্ঞানের ফলে একজন লোক তার দৈনন্দিন জীবনের হিসাবগুলো সে করে রাখতে পারে। এতে তার মধ্যে সততা ও দায়বদ্ধতার বিকাশ ঘটে। ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি। একটা প্রতিষ্ঠান যখন ঋণ গ্রহণ করে তখন তার এই ঋণটা পরিশোধ করতে হয়। হিসাব বিজ্ঞানের ফলে তার হিসাব থাকে যে কত টাকা তার ঋণ রয়েছে এবং কত টাকা ব্যবসায় আয় হচ্ছে। এই আয়ের টাকা দিয়ে তারা ঋণ পরিশোধ করতে সক্ষম হয়, আর এর ফলে সচেতনতা সৃষ্টি হয়। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, তারপরে রয়েছে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি, জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ করা যায়। দেখো, একটা হিসাব যদি হিসাবের মধ্যে থাকে তখন কিন্তু জালিয়াতি, চুরি ইত্যাদি রোধ করা সম্ভব হয়। জবাবদিহিতা সৃষ্টিতেও হিসাব বিজ্ঞানের ভূমিকা রয়েছে। নির্দিষ্ট কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট কাজের যদি নির্দিষ্ট কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট যদি হয়, কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার জন্য দায়ী করা যায়। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা হচ্ছে জবাবদিহিতা। আর এই জবাবদিহিতা কার্যক্রম গতিশীল রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ভূমিকা রাখে। দেখো, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনেকগুলা ব্যক্তি কর্মচারী রয়েছে, তাদের কার কত টাকা খরচ হচ্ছে ইত্যাদি হিসাব বিজ্ঞানের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। আর এর ফলে তাদের মধ্যে একটা জবাবদিহিতা সৃষ্টি হয়। মালিক, ঋণদাতা, বিনিয়োগকারী ইত্যাদি বিভিন্ন পক্ষের কাছেও জবাবদিহিতা করা যায়। এই হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণের ফলে কিন্তু এই জিনিসটা সম্ভব হয়। তাছাড়া সরকারের নিকটও জবাবদিহিতা করা যায় হিসাব রক্ষণের মাধ্যমে। আজকের এই পাঠে তোমরা যেই প্রশ্নগুলোর উত্তর পাবে বা বুঝতে পেরেছ,
তা এখন আলোচনা করছি। তোমরা তোমাদের পরীক্ষায় আসলে এই অধ্যায়ের কোনো অঙ্ক না থাকলেও অনেকগুলো বহুনির্বাচনী প্রশ্ন থাকে, আর এই বহুনির্বাচনী প্রশ্নগুলো তোমরা এখানে পাবে। বহুনির্বাচনী প্রশ্নগুলো কোন কোন বহুনির্বাচনী প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো এখানে আমি আলোচনা করব। তোমরা দেখো এর কয়টা তোমরা পারো। লক্ষ্য করো, এখানে প্রথমেই আছে হিসাব বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি। হিসাব বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাকাউন্টিং। এটাকে অনেকে বুককিপিং বলা হতো আগে, আর এটাকে অ্যাকাউন্টেন্সিও বলা হয়। হিসাব বিজ্ঞানের জনক কে? তোমরা একটু আগেই জানতে পেরেছিলে হিসাব বিজ্ঞানের জনক কি। হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসিওলি। হিসাব বিজ্ঞান কত সালে প্রবর্তন হয়? হিসাব বিজ্ঞানটা প্রবর্তন হয় 1494 সালে, নাকি? তারপরে দেখো হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় কোন দেশে? একটু আগে দেশটার নাম বলেছিলাম, ইতালিতে। লুকা পেসিওলি কোন বিষয়ে পারদর্শী ছিলেন? এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, দেখো। লুকা পেসিওলি গণিত বিষয়ে পারদর্শী ছিলেন, তিনি একজন গণিতবিদ ছিলেন। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ও ব্যবস্থাপক। আর হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে? বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে ঋণদানকারী, সরকার, তারপরে পাওনাদার, তারপরে অন্যান্য যে কর্মকর্তা কর্মচারীরা ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ করে তারা। দুতরফা দাখিলা এর ইংরেজি প্রতিশব্দ কি? দুতরফা দাখিলার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডাবল এন্ট্রি। ডাবল এন্ট্রি মানে দুইবার লিপিবদ্ধ করা, একটা হিসাবকে দুইবার লিপিবদ্ধ করতে হয় একটা লেনদেনকে। হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে কয় ভাগে? ওই প্রশ্নগুলি আবার রিপিট করছি, দেখো। হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে দুই ভাগে ভাগ করা যায়। মালিক ও ব্যবস্থাপক হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর কর্মকর্তা কর্মচারীরা হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা? এই যে কর্মকর্তা কর্মচারী, অথবা সরকার, অথবা ঋণ প্রদানকারী, অথবা পাওনাদার, এরা। আর হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ও ব্যবস্থাপক। আচ্ছা, হিসাব বিজ্ঞানকে আবার বলা হয় ব্যবসায়ের তথ্য ব্যবস্থা। ব্যবসায়ের তথ্য ব্যবস্থা বলা হয় কাকে? হিসাব বিজ্ঞানকে। হিসাব বিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের তথ্য ব্যবস্থা বলে অভিহিত করা হয়। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। যাই হোক, আজকের পাঠটি এই পর্যন্তই। তোমরা এখানে যে বিষয়গুলো জানছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।